এই মুভির গল্প শুরু হয় যখন আমাদেরকে একটি পুরানো ফুটেজ দেখানো হয়। এটি 1963 সালের সময় মেক্সিকোতে প্রত্নতত্ত্ববিদরা কিছু খুবই পুরনো জিনিস খুঁজে পেয়েছিলেন। যদিও বিশেষ কোনো তথ্য দেখানো হয়নি, কিন্তু কিছু শ্রমিকদের দেখানো হয় যারা মাটি খুঁড়ে একটি অদ্ভুত পাথরের বক্স বের করে। এরপর আমাদেরকে বর্তমান সময় দেখানো হয়। আমরা একটি মেয়েকে দেখতে পাই যে স্প্যানিশ ভাষায় তার ভাইয়ের সাথে কথা বলছিল। সে বেশ চিন্তায় ছিল এবং এই জায়গা থেকে বের হতে যাচ্ছিল, তবে হয়তো কিছু কারণে সে আটকে ছিল। ফোনে কথা বলার সময় টিভির স্ক্রিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর সেই মেঝেতে পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল যে সে একা নয়। হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়। মেয়েটি ভয়ে এগিয়ে যায় এবং তার সামনে সেই পাথরের বক্স দেখতে পায় যেটি নড়াচড়া করছিল। এরপর হঠাৎ পেছন থেকে কিছু একটা এসে তার উপর আক্রমণ করে। দৃশ্যটি এখানেই শেষ হয়। এরপর আমরা গল্পের প্রধান চরিত্র অ্যাম্বারের সাথে পরিচিত হই। এই সময়ে অ্যাম্বার একটি কন্টেইনারে ছিল, কারণ সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাচ্ছিল। সে জীবিত এবং নিরাপদে পৌঁছাতে পেরেছিল, তবে তার কাছে আইডি না থাকায় তাকে লুকিয়ে থাকতে হয়, আর সে শহরেও ঘুরতে পারছিল না। এরপর অ্যাম্বার ক্লিভল্যান্ডে এসে পৌঁছায়। কিছুদিন পর্যন্ত সে এখানে সেখানে কাটিয়ে দেয়, তবে আইডি না থাকার কারণে প্রতিটি মোটেল থেকে তাকে বের করে দেওয়া হয়। এরপর সে সেলাইয়ের একটি কাজ পায়, যেখানে কাজের টাকা খুবই কম ছিল। তবে অ্যাম্বারের কাছে একটি পরিকল্পনা ছিল। সে একটি ভুয়া আইডি কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে তার পরিবারের একজন সদস্য ছিলেন যিনি স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অ্যাম্বারকে একটি ভালো চাকরি পেতে সাহায্য করবেন। তবে অ্যাম্বার একটি মিথ্যা বলছিল। তার জন্ম টেক্সাসে হয়েছে, তাই তার একটি টেক্সাসের আইডি প্রয়োজন ছিল। এই সময় অ্যাম্বার একটি সস্তা রুম খুঁজছিল, কারণ ক্লিভল্যান্ডে শীত অনেক বেশি। একদিন তার নিজ কারখানায় সে একটি সস্তা জায়গার খোঁজ পায়, যা খুবই সস্তা এবং সেখানে কেবলমাত্র মেয়েরাই থাকতে পারবে। এই বাড়িটি শহর থেকে একটু দূরে, পুরনো এবং ভয়ঙ্কর ছিল। যখন অ্যাম্বার সেখানে পৌঁছায়, তখন আমরা জানতে পারি যে এটি সেই একই জায়গা যেখানে মুভির শুরুতে মেয়েটির মৃত্যু হয়েছিল। এই জায়গার মালিক ছিল রেড নামে একজন লোক। অ্যাম্বার রেডের সাথে দেখা করে। রেড জানায় যে সে এই জায়গা সম্প্রতি কিনেছে এবং এটি সংস্কার চলছে। অ্যাম্বার জিজ্ঞাসা করে এখানে কতজন থাকে। রেড বলে এখন শুধু দুজন, তুমি ছাড়া আর একজন প্রিয়া নামে একটি মেয়ে থাকে যে আমাদের ভাষা জানে না। রেড অ্যাম্বারকে ঘর দেখায় এবং 1 মাসের অগ্রিম ভাড়ার জন্য দাবি করে। অ্যাম্বার বাধ্য হয়ে অগ্রিম টাকা দিয়ে দেয়, কারণ এর থেকে সস্তা জায়গা পাওয়া প্রায় অসম্ভব। রেড চলে যাওয়ার সময় বলে যদি কিছু প্রয়োজন হয় তবে সে উপরের তলায় তাকে পাবে। সেই রাতে অ্যাম্বার তার মায়ের পুরনো ভয়েস মেসেজগুলো শুনছিল। অ্যাম্বারের মা এখন আর বেঁচে নেই। মেসেজ শোনার সময় অ্যাম্বার একটি মহিলার কান্নার শব্দ শুনতে পায়। তখন ফ্লোরের একটি ছোট ফাঁক দিয়ে তাকিয়ে দেখে এটি প্রিয়া, যে কাঁদছিল। পরদিন অ্যাম্বার প্রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়া বলে যে রেড একজন খারাপ মানুষ। এই কথায় অ্যাম্বারের মনে সন্দেহ জাগে। এখানে আসার পর থেকেই অ্যাম্বার বুঝতে পারে এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। এখানে অস্বাভাবিক ঘটনাগুলো নিয়মিত ঘটে এবং এখানে অনেক মৃত মানুষের আত্মা কোথাও না কোথাও উপস্থিত হয়। অ্যাম্বার যে কারখানায় কাজ করত সেখানে তার পরিচয় হয় কেনসি নামে এক মহিলার সঙ্গে। কেনসি এখানে অনেক দিন ধরে বাস করছিল। অ্যাম্বার তার ফেক আইডি তৈরির ব্যাপারটি কেনসির সঙ্গে শেয়ার করে। কেনসি জানায় সে এমন একজনকে চেনে যিনি এই কাজটি $1000 করতে পারবে। তবে পরে সেই লোক $3000 দাবি করে, কারণ অ্যাম্বারের টেক্সাসের আইডির প্রয়োজন ছিল, ক্লিভল্যান্ডের নয়। এটা শুনে অ্যাম্বার খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়। অতঃপর সে এই বিষয়টি কিছুদিনের জন্য বন্ধ রাখে। পরদিন সে তার আত্মীয় বেটোর বাড়িতে যায়। বেটো হলো এমন একজন যার পরিবার ইতিমধ্যেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। বেটো বলে সে অ্যাম্বারকে একটি চাকরি পেতে সাহায্য করতে পারে, তবে তার আসল আইডি লাগবে। অ্যাম্বার এখনও সত্যটা প্রকাশ করেনি তার কাছে। সন্ধ্যায় যখন অ্যাম্বার সেই বাড়িতে ফিরে আসে যেখানে সে ভাড়া থাকছিল, তখন সে আবার কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজের উৎস অনুসরণ করতে করতে সে বেসমেন্টের দরজার কাছে পৌঁছায়। দরজাটি লক করা ছিল এবং সেখানে আঁচড়ানোর চিহ্ন ছিল। অ্যাম্বার আরও কিছু জানতে চায়। ঠিক তখনই রেড সেখানে এসে জানায় যে বেসমেন্ট ব্যক্তিগত এবং স্টাডি রুমও। তখন অ্যাম্বার তার টাকা ফেরত চাইছিল, কারণ কিছু সমস্যা দেখা দিয়েছিল। আসলে সে সেই টাকা আইডি কার্ডের জন্য দিতে চেয়েছিল। এটা শুনে রেড অবাক হয় এবং বলে তুমি তো সবে এখানে এসেছো, আর আমি ইতিমধ্যেই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা খরচ করে ফেলেছি, তাই এখন আমি কিছুই করতে পারবো না। এটা শুনে অ্যাম্বার হতাশ হয়ে যায়। পরে যখন অ্যাম্বার তার ঘরে ছিল এবং টাকা গুনছিল, তখন সে আবার প্রিয়ার কান্নার শব্দ শুনতে পায়। এইবার অ্যাম্বার নিজেকে থামাতে পারে না। সে প্রিয়ার দরজায় নক করে, জানতে চায় সে ঠিক আছে কিনা, কিন্তু কোনো উত্তর পায় না। দরজাটি খোলা ছিল, কিন্তু ভেতরে কেউই ছিল না। তবে দরজায় একটি হাতের ছাপ ছিল, যা অ্যাম্বারকে আরও বিভ্রান্ত করে। এইবার আমরা প্রিয়ার ঘরে কারো ভূত দেখতে পাই। পরে আমাদেরকে অ্যাম্বারের একটি স্মৃতি দেখানো হয় যখন সে তার অসুস্থ মায়ের সঙ্গে হাসপাতালে ছিল। ঘরের কোনায় অ্যাম্বার সেই পাথরের বক্সটি দেখতে পায়, যা আমরা আগেও দুবার দেখেছি।
তখন সেই বক্স থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করে এবং অ্যাম্বারের ঘুম ভেঙে যায়, কারণ এটি ছিল একটি দুঃস্বপ্ন। পরদিন অ্যাম্বার তার বসের কাছে অগ্রিম বেতন চায়, কিন্তু তিনি দিতে অস্বীকার করেন এবং বলেন যে অ্যাম্বার অন্য কর্মীদের তুলনায় ধীরগতিতে কাজ করে। অ্যাম্বারের টাকার খুব প্রয়োজন ছিল। তার বস তাকে প্যাকিংয়ের কাজ দেন এবং বলেন যদি সে নিজেকে প্রমাণ করতে পারে তবে কিছু হতে পারে। প্যাকিংয়ের কাজ অ্যাম্বারের বিশেষ পছন্দ ছিল না, কিন্তু তার প্রয়োজন ছিল। তখন আমরা দেখি তার আশেপাশে একটি মথ উঠছে এবং কারো হাত তার গলায় আসে। অ্যাম্বার কিছু অনুভব করে এবং পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সন্ধ্যায় সে কেন্সির সঙ্গে ছিল এবং তাকে তার পরিবার সম্পর্কে বলে। কেন্সি তাকে টাকা ধার নেওয়ার পরামর্শ দেয়। যখন অ্যাম্বারের কেন্সির উপর বিশ্বাস জন্মায় তখন সে কেন্সিকে $3000 দিয়ে দেয় তার আইডি বানানোর জন্য। অ্যাম্বার খুব খুশি ছিল, কিন্তু যখন সে বাড়ি ফিরছিল তখন দেখা যায় যে তার পেছনে একের পর এক সব রাস্তার বাতি নিভে যাচ্ছে। অ্যাম্বার নিজেও কিছু অস্বাভাবিক অনুভব করে। তার দৃষ্টি তখন একটা রাস্তার বাতির দিকে যায় যেখানে একটি মথ আটকে ছিল। বাড়িতে ফিরে সে দেখে একটি লম্বা চওড়া মানুষ বেসমেন্টের দরজায় নিজের মাথা ঢুকছে। অ্যাম্বার কোনো হস্তক্ষেপ করে না। পরে কমন কিচেনে অ্যাম্বারের পরিচয় হয় আরও 2 মেয়ের সঙ্গে, মারিয়া এবং পেট্রার। কথোপকথনে জানা যায় তারা অনেক কষ্টে এখানে বাস করছে। তারা প্রস্টিটিউশনের ফাঁদে পড়ছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডার কারণে থাকার জন্য একটি নিরাপদ জায়গা প্রয়োজন ছিল। অ্যাম্বার একটু স্বস্তি পায় যে সে আর এই ভুতুরে বাড়িতে একা নয়। মেয়েরা যখন কথা বলছিল তখন রেড সেখানে এসে তাদের নিজ নিজ রুমে ফিরে যেতে বলে। তাদের চলে যাওয়ার পর অ্যাম্বার রেডকে সেই মানুষটির কথা জিজ্ঞাসা করে যে দরজায় মাথা ঠুকছিলেন। রেড বলে ও আমার ভাই ব্যাগার, সে তোমার কোনো ক্ষতি করবে না। রেড আরও জানায় যে নতুন ভাড়াটিয়ারা আসার কারণে তার কিছু টাকা এসেছে, তাই সে অ্যাম্বারের অগ্রিম টাকা ফেরত দিতে পারবে, তবে আজকে নয়। এই সময়ে অ্যাম্বারের কাছে আর কোনো টাকা ছিল না, কারণ সে তার সব সঞ্চয় আইডি বানানোর জন্য দিয়ে দিয়েছিল। রাতে অ্যাম্বার আবার কিছু অদ্ভুত অনুভব করে। তার মনে সন্দেহ জাগে এবং সে এই জায়গা সম্পর্কে আরও জানতে চায়। বেসমেন্টের দরজা বন্ধ ছিল, কিন্তু স্টাডি রুম খোলা ছিল, তাই সে সেখানে যায়। সেখানে অনেক বই ছিল। স্টাডি রুমে অ্যাম্বার দেখতে পায় সেখানে অনেক ছবি, প্রাচীন প্রবন্ধ এবং আর্টিফ্যাক্ট রয়েছে। একটি ছবি হাতে নিয়ে অ্যাম্বার লক্ষ্য করে সেখানে একজন মানুষের মুখ ঘষে মুছে দেওয়া হয়েছে। সেখানে কিছু আচার অনুষ্ঠান সম্পর্কিত তথ্যও ছিল, বিশেষ করে অতীতের প্রাচীন আচার অনুষ্ঠানগুলো। এটা পরিষ্কার ছিল যে এই বাড়ি আগে কোনো প্রত্নতাত্ত্বিকের ছিল। একটি টেপ রেকর্ডারও ছিল যেখানে এক ধরনের প্রার্থনার শব্দ শোনা যাচ্ছিল। সিনেমার ঘটনাগুলোর পর বোঝা যায় যে 1963 সালে যে পাথরের বক্সটি পাওয়া গিয়েছিল তা কোনো সাধারণ বক্স নয়। ওই বক্সে কিছু অশুভ শক্তি ছিল যা এই বাড়িতে অদ্ভুত ঘটনাগুলোর কারণ। রেড এবং ব্যাগারের বাবা মা আর্থার এবং মেরি এই বক্সটি খুঁজে পেয়েছিল, কিন্তু তারা এখন কোথায়, আর বাড়িটি এমন ভগ্ন অবস্থায় কেন রয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। পরের দিন কাজ করতে গিয়ে অ্যাম্বার দেখে কেন্সি আর সেখানে নেই। খোঁজ নিয়ে জানা যায় কেন্সি কাজ ছেড়ে চলে গেছে। অ্যাম্বার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। সে তার বসের কাছে কেন্সির ব্যাপারে জানতে চায়, কিন্তু বস কিছুই জানায় না। উল্টো অ্যাম্বারকেও কাজ থেকে বরখাস্ত করে দেয়। আসলে কেন্সি ছিল একজন প্রতারক। সে অ্যাম্বারের সঙ্গে বন্ধুত্ব করেছিল কেবল তাকে ঠকানোর জন্য। সে অ্যাম্বারের $3000 নিয়ে পালিয়ে যায়। অ্যাম্বারের অবস্থা আগেই খারাপ ছিল, কিন্তু এই ঘটনার পর সে পুরোপুরি ভেঙে পড়ে। সে এমন একটি জায়গায় ছিল যেখানে কেউ কারো পরোয়া করত না, আর যদি সে ধরা পড়তো তবে তাকে তার দেশে ফেরত পাঠানো হতো, যার মানে তার ভবিষ্যৎ বলতে কিছুই থাকতো না। রাত কাটানোর জন্য সে আবার ওই বাড়িতে ফিরে আসে। সে ভীষণ বিপর্যস্ত ছিল। স্নান করার সময় সে পর্দার আড়ালে কাউকে দেখতে পায়, কিন্তু যখন সে পর্দা সরিয়ে দেখে তখন সেখানে কেউই ছিল না। যখন থেকে অ্যাম্বার এই বাড়িতে এসেছে তার ভয়ঙ্কর দুঃস্বপ্ন এবং অদ্ভুত শব্দ শোনা শুরু হয়েছিল, কিন্তু এবার সে সত্যিই ভূতের উপস্থিতি অনুভব করে। তার চোখের সামনেই মেয়ের আত্মা একটি মেয়েকে ধরে আক্রমণ করার চেষ্টা করে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অ্যাম্বারের জন্য সহ্য করা কঠিন হয়ে ওঠে। সে বুঝতে পারে এখানে এক মুহূর্তও থাকা তার জন্য নিরাপদ নয়। এমনকি সে তার মায়ের ভূতকেও দেখতে পায়, যা তাকে আরও আতঙ্কিত করে তোলে। বিপর্যস্ত অ্যাম্বার তার চাচা বেটোকে ফোন করে তার সমস্যার কথা জানায়। বেটো তাকে পরামর্শ দেয় পুলিশকে ফোন করতে, তবে অ্যাম্বার বাধ্য হয়ে সত্য স্বীকার করে যে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র নেই। এটা শুনে বেটো কষ্ট পায়। যদিও সে শহরের বাইরে ছিল, সে প্রতিশ্রুতি দেয় যে সে শীঘ্রই এসে সাহায্য করবে। এদিকে অ্যাম্বার তার টাকা ফেরত পাওয়ার জন্য রেডের রুমে যায়, কিন্তু সেখানে সে রেডের পরিবর্তে ব্যাগারকে পায়। অ্যাম্বার রেড সম্পর্কে জানতে চাইলে ব্যাগার জানায় যে রেড বর্তমানে সেখানে নেই এবং সে এলে তাকে জানিয়ে দেবে। কিন্তু অ্যাম্বারের তার অপেক্ষা করার ধৈর্য ছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। এখন অ্যাম্বারের কাছে না ছিল আইডি, না ছিল টাকা। এই কারণে কোনো মোটেল তাকে থাকার জায়গা দেয়নি। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই রাস্তায় রাত কাটানোও কঠিন হয়ে পড়ে। তবুও কোনোভাবে সে একটি রাত বাইরে কাটায়, কিন্তু বাইরেও তার পিছু ছাড়ে না সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো। ট্রেনে থাকাকালীনও সে আগের সেই ভয়াবহ দৃশ্যগুলো দেখতে শুরু করে। পরে অ্যাম্বার রেডের সঙ্গে একটি ডিনারে দেখা করে এবং তার টাকা ফেরত চায়। রেড জানায় যে টাকা আছে, কিন্তু সেগুলো বাড়িতে রয়েছে, তাই তাদের বাড়ি ফিরে যেতে হবে।
পরিস্থিতির চাপে পড়ে এম্বার তার সঙ্গে বাড়ি ফিরে যায়। রেড দাবি করে যে টাকা তার রুমে আছে। এম্বার টাকা সন্ধান করতে রেডের রুমে যায়, কিন্তু সেখানে কোনো টাকাই খুঁজে পায় না। তখন থেকে রেডের ব্যবহার পরিবর্তিত হয়ে যায়। এম্বারের সন্দেহ আরও গভীর হয়। রেড তাকে আটকানোর চেষ্টা করে এবং তার টাকা ফেরত চাওয়ার পর নিজের অতীতের গল্প শোনাতে শুরু করে। সে জানায় যে তার বাবা একজন অদ্ভুত মানুষ ছিলেন, যার শখ অদ্ভুত ছিল। তার বাবা তাদের মাকেও হত্যা করেছিলেন। এম্বার রেডের গল্প শুনে আরও আতঙ্কিত হয় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রেড তাকে বাধা দেয় এবং হুমকি দেয় যে যদি সে পালানোর চেষ্টা করে তার ভাই ব্যাগার তাকে ছাড়বে না। এরপর ব্যাগার এসে এম্বারকে জোর করে ওয়াইন পান করাতে শুরু করে। এতে এম্বার অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখতে পায় তাকে সেই রুম থেকে বের হতে দেওয়া হচ্ছে না। একই অবস্থায় রয়েছে পেট্রা এবং মারিয়াও। তারা জানায় তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তারা বুঝতে পারে সবাই একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে পড়েছে। পেট্রা এবং মারিয়া এম্বারের রুমে আসে এবং তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যে এই বাড়ির ভয়ঙ্কর রহস্যগুলো তাদের উপর গভীর প্রভাব ফেলছে। তাদের কথোপকথনে উঠে আসে এই জায়গার অদ্ভুততা এবং তাদের স্বপ্নে দেখা সেই রহস্যময় পাথরের বক্সের কথা। তারা নিশ্চিত হয় যে সেই বক্সটি এবং এর রহস্য তলঘরে লুকিয়ে আছে। পেট্রো একটি গান গাইতে শুরু করে, যা এক মুহূর্তের জন্য সবাইকে শান্ত করে তোলে। কিন্তু হঠাৎ এম্বার লক্ষ্য করে একটি অদ্ভুত ঘটনা। পেট্রার পাশে একটি অদৃশ্য ছায়া বা অস্তিত্ব। এটি দেখে এম্বার আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে এই বাড়িতে যা কিছু ঘটছে তা কেবল সাধারণ নয়, বরং সুপারন্যাচারাল। জীবনের জন্য লড়াইয়ের এই পরিস্থিতিতে এম্বার ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। সে দেখতে পায় রুমটি এখন অদ্ভুত এবং ভয়ঙ্কর মহিলাদের ভূত দিয়ে পূর্ণ। তাদের উপস্থিতি তার প্রতি হুমকি হয়ে ওঠে। কিন্তু যখন এম্বার বিছানার দিকে তাকায়, মারিয়া এবং পেট্রাকে কোথাও খুঁজে পায় না। আতঙ্কে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু সেই ভূতগুলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এরপর এম্বার তার মায়ের ভৌতিক উপস্থিতি দেখতে পায়। তার মা তাকে আরও কিছুক্ষণ সেখানে থাকতে বলে। হঠাৎ করেই পেট্রা এসে এম্বারকে জাগিয়ে তোলে এবং সে বুঝতে পারে সবকিছুই তার একটি দুঃস্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। রেড এবং ব্যাগার নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এম্বার বাধা দেওয়ার চেষ্টা করে। ব্যাগার তাকে জোরে ধাক্কা মেরে দেয়ালের দিকে ঠেলে দেয়। ঠিক সেই সময় দরজার ঘন্টা বাজে। ব্যাগার আতঙ্কিত হয়ে এম্বারকে একটি রুমে আটকে দেয়। রেড দরজা খুলে দেখে বাইরে এম্বারের আত্মীয় বেটো। বেটো জানায় যে এম্বার তাকে এই ঠিকানা দিয়েছিল। রেড অজানা থাকার ভান করে, কিন্তু বেটো এম্বারের জ্যাকেট এবং ব্যাগ দেখে বুঝে ফেলে যে সে এখানেই আছে। ঠিক তখনই এম্বার জানালা ভেঙে বেটোর কাছে সাহায্যের জন্য চিৎকার করে। বেটো তাকে বাঁচানোর জন্য বাড়ির ভিতরে প্রবেশ করে এবং উপরের দিকে যায়, কিন্তু সে দরজায় পৌঁছানোর আগেই ব্যাগার তার উপরে আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে মারধর করে। এরপর ব্যাগার মারিয়াকে নিয়ে বেসমেন্টে চলে যায় এবং এম্বার এবং পেট্রার পালা আসে। আতঙ্কিত এম্বার রেডকে জিজ্ঞেস করে কেন সে এমন করছে। রেড তার মুখ বন্ধ রাখতে বলে এবং তার শরীরে একটি পদার্থ লাগাতে থাকে। রেড তার কার্যকলাপের পেছনের কারণ ব্যাখ্যা করে। সে জানায় তার ভাই ব্যাগার গুরুতর মানসিক রোগে আক্রান্ত। তাদের বাবাও একই রকম কাজ করতেন। তাদের বাবার অমানবিক কাজ দেখে তারা মাকে হত্যা করে, কিন্তু তাদের বাবা মারা যাওয়ার পর ব্যাগার তার মতোই আচরণ করা শুরু করে। রেড দাবি করে যে সে তার ভাইকে সাহায্য করার চেষ্টা করছে এবং এই ভয়াবহ চক্রে আটকে গেছে, কিন্তু এম্বার বুঝতে পারে এই পরিস্থিতি থেকে পালানোই তার একমাত্র উপায়। এখন গল্প একটি উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছেছে। এম্বার কি এই ভয়ঙ্কর বাড়ি থেকে পালাতে পারবে? এম্বার চেষ্টা করছিল যে সে রেডকে কোনোভাবে বোঝাতে যেন তাকে ছেড়ে দেয় এবং নিজে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু রেড সাহায্য করতে রাজি ছিল না। এর মধ্যে বেগারও এসে পৌঁছায়, যার হাতে আঘাত ছিল, কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি সেই আঘাত জাদুর মতো সেরে যায়। এখন এম্বারের পালা ছিল। সে শরীরে কিছু লাগিয়ে তাকে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সামনে ছিল সেই প্রাচীন পাথরের বক্স, কিন্তু বেগার এম্বারকে সেখানে বেঁধে রেখে বাইরে চলে যায়। তখন ওই বক্সের দরজা খুলতে শুরু করে। ভিতরে একটি সুড়ঙ্গ দেখা যায়। এর মধ্যেই বেটো, সে হয়তো মৃত ছিল, এম্বারের সাহায্যের জন্য আসে এবং তাকে মুক্তি দেয়। এরপর তারা দুইজন সেখান থেকে পালাতে থাকে। এম্বার নিজেকে হাসপাতালে দেখতে পায়, যেখানে তার মা অসুস্থ ছিল। অদ্ভুত ছিল যে তার মা বারবার তাকে সেই একই জায়গায় থাকার কথা বলেছিল। আসলে সেই বক্সে একটি শয়তান বাস করত, এমন একটি দৈত্য যে মানুষের জীবনে প্রবেশ করে এবং তাদের শিকার বানিয়ে জীবন কাটায়। যেমন সে তার শিকারের কাছে ঘুমিয়ে থাকলে তাদের স্বপ্নে ঢুকে তাদের সহজেই হত্যা করতে পারত, কিন্তু এই দৈত্যের দুর্বলতা ছিল যে যদি কেউ জেগে থাকে তবে সে তাকে হত্যা করতে পারত না। এম্বার যখন স্বপ্নে ছিল তখন সে অনুভব করে কিছু গন্ডগোল আছে। আসলে সেই দৈত্য তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শীঘ্রই এম্বার বুঝতে পারে এবং স্বপ্নে সে তার মাকে নিজেই হত্যা করে। যখন সে জেগে ওঠে তখন দৈত্য আবার তার বক্সে চলে গিয়েছিল। এম্বার নিজেকে মুক্ত করে এবং বাইরে চলে যায়। ব্যাগার অনুভব করে যে কিছু গন্ডগোল হচ্ছে। সে রেডকে বলছিল যে সে দেখুক, কিন্তু এর মধ্যেই এম্বারের হাতে একটি অস্ত্র ছিল, যার সাহায্যে সে রেডকে তীব্রভাবে আঘাত করে। এর মাঝে পেট্রা এম্বারের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাগার তাকে নিচে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু ঘটে। তবে শেষমেশ এম্বার বেকারের কাজ শেষ করে দেয় এবং রেডকে সেই জায়গায় বেঁধে রাখে যেখানে সে অন্যান্য মেয়েদের বলি দিত। রেড তার জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু এম্বারের উপর তার দয়া আসেনি।
তখন সেই শয়তান বেরিয়ে আসে এবং রেডকে হত্যা করে। এই লড়াইয়ে অ্যাম্বারের পা ভেঙে যায় এবং বেগারও মারা যায়। লেংরা হয়ে সে বাইরে আসছিল, কিন্তু ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে এবং তার পা স্বাভাবিকভাবেই সেরে যায়। এটি সেই দৈত্যের কাজ ছিল, কারণ অ্যাম্বার তাকে বলে দিয়েছিল। তবে এখন যেহেতু দৈত্যকে খাওয়ানোর জন্য আর কেউ ছিল না, তাই সে অ্যাম্বারকে বেছে নেয়। যেমন বেগারের শরীরে কালো দাগ ছিল, তেমনি অ্যাম্বারের মধ্যেও দেখা দিতে শুরু করে, যার মানে হলো অ্যাম্বার সম্ভবত এবার মানবদের বলি দিতে শুরু করবে, যেমনটা বেগার এবং তার আগে তার বাবা করত। এখানেই মুভির সমাপ্তি ঘটে। কেমন লেগেছে গল্পটি জানাবেন, ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো গল্পে আবার দেখা হবে।